শিল্প ও সংস্কৃতি। দেশভাগের পর ঢাকাকেন্দ্রিক সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে তোলার বিষয়ে সমর দাসের ভূমিকা ছিল অনন্য। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর থেকে পরিচালিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ও প্রধান সঙ্গীত পরিচালক ছিলেন। সমর দাসের সুর করা এবং গোবিন্দ হালদার রচিত পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গানটি মুক্তিবাহিনীকে নিরন্তর অনুপ্রেরণা জুগিয়েছে। এছাড়া তার সুর করা নোঙর তোলো তোলো, সময় যে হলো হলো, চিরদিন মিশে আছে, ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে গানগুলো সে সময়ের মতো এখনো মানুষকে সমানভাবে আন্দোলিত করে। স্বাধীনতার পরে 1972 সালে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের জাতীয় সঙ্গীতকে সুরবিন্যাস করে বিবিসি লন্ডন থেকে সামরিক ব্রাস ব্যান্ডের পরিবেশনায় রেকর্ড করার দায়িত্ব তিনি পালন করেছেন। বাংলাদেশের মানুষের জন্য তার ভালোবাসা ছিল অপরিসীম। 1970 সালে ভয়াবহ জলোচ্ছ্বাসে এদেশের দুর্গত মানুষের সাহায্যের জন্য কাঁদো বাঙালি কাঁদো নামে একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সমর দাস ছিলেন সে অনুষ্ঠানের প্রধান আয়োজক। মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আর সঙ্গীতে অবদানের জন্য তিনি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান 21 পদক এবং স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন। 25 সেপ্টেম্বর 2001 সালে তিনি পরলোক গমন করেন। 880% রিলেটেড শিক্ষাবর্ষ। পৃথিবা অবাক তাকিয়ে রয়। 0000। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পীদের অবদান। 1971 সালের ফেব্রুয়ারি মাসে বাংলার শিল্পীরা গড়ে তোলেন বিক্ষুব্ধ শিল্পী সমাজ। এই সংস্থার আহ্বায়ক ছিলেন অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। 6 মার্চ বাংলা একাডেমি প্রাঙ্গণে বিক্ষুব্ধ শিল্পী সমাজ বাংলার স্বাধিকার আন্দোলনে যেকোনো ত্যাগ স্বীকার করার জন্য শপথ করে। সেদিন মিছিল শেষে কণ্ঠশিল্পী, সুরকার, চলচ্চিত্র ও নাটকের পরিচালক, সাংবাদিক, সংবাদকর্মী, চারুশিল্পীসহ প্রায় অর্ধশত বিক্ষুব্ধ শিল্পী আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখার সংকল্প করে বিবৃতিতে স্বাক্ষর করেন। এরই ধারাবাহিকতায় অসহযোগ আন্দোলনের এক পর্যায়ে পাকিস্তান সরকার 8ই মার্চ থেকে রেডিও টেলিভিশনের দায়িত্ব বিক্ষুব্ধ শিল্পী সমাজের হাতে ছেড়ে দিতে বাধ্য হয়। উল্লেখ্য সে সময় রেডিও টেলিভিশনে রেকর্ডিং ব্যবস্থা সীমিত ছিল। সব অনুষ্ঠানই লাইভ সম্প্রচার হতো। ফলে বিক্ষুব্ধ শিল্পী সমাজ এর শিল্পীদের নিয়ন্ত্রণে সেসব অনুষ্ঠান সম্প্রচার হতে থাকে। অসহযোগ আন্দোলনের সময় বিক্ষুব্ধ শিল্পী সমাজ এবং সৃজনী লেখক ও শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় শহীদ মিনারে ও ঢাকার বিভিন্ন স্থানে পথ নাটক মঞ্চস্থ করেন। এসব নাটকে গোলাম মোস্তফা, সৈয়দ হাসান ইমাম, ড ইনামুল হক, রওশন জামিল প্রমুখ অভিনয় করেন। চলচ্চিত্রকার জহির রায়হান তার চলচ্চিত্রের মধ্য দিয়ে পাকিস্তান সরকারের দমন পীড়নের বিরুদ্ধে দেশের মানুষকে সচেতন করে তোলেন, যার ফলে বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান অনেক বুদ্ধিজীবীদের মতো তাকে গুম করা হয়। চলচ্চিত্র পরিচালক ও মঞ্চনাট্য নির্দেশক নাসির উদ্দিন ইউসুফ মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ক্র্যাক প্লাটুনের গেরিলা হিসেবে বিভিন্ন অপারেশনে অংশগ্রহণ করেন। নৃত্যশিল্পীরাও মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন নৃত্যশিল্পী মিনু বিল্লাহ। তিনি মুক্তিযুদ্ধ চলাকালে ভারত চলে যান ও 2 নম্বর সেক্টরের অধীন বিশ্রামগঞ্জ হাসপাতালে নার্স হিসেবে মুক্তিযোদ্ধাদের সেবা শুশ্রূষার কাজ করেছেন। এভাবেই মুক্তিযুদ্ধে দেশের অভিনয়শিল্পী, নৃত্যশিল্পী, পরিচালক, নির্দেশক সহ আপামর শিল্পী সমাজ মুক্তিযুদ্ধপূর্ব, মুক্তিযুদ্ধকালীন ও মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে অবদান রেখেছেন। 880% লিলতাল। 32। জিয়া হায়দার। শেখ ফয়সাল আব্দুর রৌফ মোহাম্মদ জিয়াউদ্দিন হায়দার তার পুরো নাম হলেও তিনি জিয়া হায়দার নামে পরিচিত। বাংলাদেশের নাট্য চর্চার অন্যতম পথিকৃৎ হলেন জিয়া হায়দার। তিনি 1961 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্ববিদ্যালয়ে নাট্যকলার ওপর পড়াশোনা করেন এবং নাট্যকলায় এমএফএ ও সার্টিফিকেট ইন শেক্সপিয়ার থিয়েটার ডিগ্রি লাভ করেন। সাংবাদিকতা দিয়ে তার কর্মজীবন শুরু করলেও মূলত তিনি ছিলেন কবি, নাট্যকার, লেখক, অনুবাদক, নাট্য নির্দেশক, নাট্য সংগঠক ও অধ্যাপক।
1970 সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে নাট্যকলার সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। নাট্যকলা প্রাতিষ্ঠানিক পর্যায়ে শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন করেন। মাঝে কিছুকাল তিনি বাংলা একাডেমি এবং তৎকালীন টেলিভিশনে সিনিয়র প্রডিউসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি থিয়েটার গ্রুপের নাগরিক নাট্য সম্প্রদায় এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস নামের একটি সংগঠনও প্রতিষ্ঠা করেন। নাট্য বিষয়ক তার বেশ কিছু গবেষণাধর্মী নিবন্ধ রয়েছে যা দেশ বিদেশে বিশ্ববিদ্যালয়ে নাট্যকলায় পড়ানো হয়। তার 7টি প্রকাশিত কাব্যগ্রন্থ, 4টি রূপান্তরিত নাটক, বেশ কিছু অনুদিত নাটক এবং মৌলিক নাটক রয়েছে। তার রচিত নাটকের মধ্যে সাদা গোলাপে আগুন ও পঙ্কজ বিভাস এ দুটি নাটক মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত। 18 নভেম্বর 1936 সালে পাবনা জেলায় জিয়া হায়দার জন্মগ্রহণ করেন এবং 2রা সেপ্টেম্বর 2008 সালে মারা যান। তিনি 1977 সালে সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার এবং 2001 সালে 21 পদকে ভূষিত হন। 840% ইকতাল। 33 বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিদেশি শিল্পী বন্ধুদের অবদান। বাঙালির স্বাধীনতা আন্দোলনে এদেশের কৃষক, শ্রমিক, যুবক, ছাত্র, নারী সকলের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এছাড়াও দেশে বিদেশে অবস্থানরত বাঙালিরা বাংলাদেশের মুক্তি সংগ্রামের পক্ষে জনমত তৈরিতে অসামান্য অবদান রেখেছিলেন। সামরিক অঙ্গনের বাইরে শিল্প, সাহিত্য, সঙ্গীত, ক্রীড়া, চলচ্চিত্র, নাটক, চিত্রকলার মাধ্যমে প্রতিদিন মানুষকে উজ্জীবিত করার নিরন্তর চেষ্টা চলেছে। তবে সবকিছুর মধ্যে 71-এর মহান মুক্তিযুদ্ধে একটি স্বতন্ত্র মাত্রা যুক্ত করেছিল বিদেশি বন্ধুদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা। বিশ্বব্যাপী জনমত তৈরিতে বিদেশি বন্ধুদের অবদান ছিল গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের এসব বিদেশি বন্ধুর অবদান বাংলাদেশের মানুষ চিরদিন স্মরণ করবে। এবার আমরা তেমন কিছু বিদেশি শিল্পীবন্ধু এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানব, যা আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। কনসার্ট ফর বাংলাদেশ। কনসার্ট ফর 80% রিলেট। শিক্ষাবর্ষ 34। শিল্প ও সংস্কৃতি। 60-এর দশকে আমেরিকার বিখ্যাত সঙ্গীতদল বিটলসের অন্যতম সদস্য ছিলেন জর্জ হ্যারিসন। তার সঙ্গে উপমহাদেশের বিখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। 71-এ বাংলাদেশের যুদ্ধকালীন হ্যারিসন ও রবিশঙ্কর লস অ্যাঞ্জেলসে রাগা নামে একটি অ্যালবামে কাজ করছিলেন। রবিশঙ্কর একদিন হ্যারিসনের কাছে বাংলাদেশের সাধারণ মানুষের ওপরে চলা পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারের কথা তুলে ধরেন। সে সময়ে তিনি পত্রিকায় প্রকাশিত বাংলাদেশের মানুষের অসহায়ত্ব, শরণার্থী, যুদ্ধ, বন্যা ইত্যাদির খবর সংগ্রহ করে হ্যারিসনকে দেখান এবং অসহায় এই মানুষের জন্য কিছু একটা করা উচিত বলে পরামর্শ দেন। রবিশঙ্কর নিপীড়িত, ক্ষুধার্ত, গৃহহীন মানুষের সাহায্যার্থে অর্থ সংগ্রহের জন্য একটি মিউজিক্যাল কনসার্ট আয়োজনের সিদ্ধান্ত নেন। তাদের লক্ষ্য ছিল এখান থেকে অন্তত $25,000 সংগ্রহ করা। এরপর প্রায় 3 মাস ধরে হ্যারিসন, রবিশঙ্কর, এরিক ক্ল্যাপটন সহ সবার সঙ্গে কথা বলে দ্য কনসার্ট ফর বাংলাদেশ বাস্তবায়নের জন্য কাজে লেগে পড়েন। দিনটি ছিল রবিবার, 1971 সালের 1 আগস্ট। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে 2 পর্বে অনুষ্ঠান আয়োজন করা হয়, বেলা 2:30টায় এবং রাত 8টায়। অনুষ্ঠানের নাম দেওয়া হয় দ্য কনসার্ট ফর বাংলাদেশ। অনুষ্ঠানে ভারতীয় শিল্পীদের মধ্যে ছিলেন ওস্তাদ আলী আকবর খা, ওস্তাদ আল্লারা খা, পণ্ডিত রবিশঙ্কর, কমলা চক্রবর্তী প্রমুখ। এছাড়া এরিক ক্ল্যাপটন, বব ডিলান, বিলি প্রেস্টন, লিওন রাসেল, রিঙ্গো স্টারের সঙ্গে পুরো অনুষ্ঠানের নেতৃত্ব দেন হ্যারিসন নিজেই। ওস্তাদ আলী আকবর খাঁর সরোদ বাদন, পণ্ডিত রবিশঙ্করের সেতার এবং ওস্তাদ আল্লারা খাঁর তবলা বাদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, যেখানে তানপুরা বাজিয়েছিলেন কমলা চক্রবর্তী। সেদিন ম্যাডিসন স্কয়ারে দর্শক ছিল কানায় কানায় ভরা। পরিকল্পনার শুরুতে একাধিক অনুষ্ঠান করার কথা না ভাবলেও দর্শক চাহিদার কারণে একই দিনে তারা 2টি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। ঐতিহাসিক এই কনসার্ট শেষে মোট আয় হয় $2,43,418.50।
এই অনুষ্ঠানের পুরো আয় চেকের মাধ্যমে বাংলাদেশের শরণার্থী শিশুদের সাহায্যার্থে ইউনিসেফের কাছে হস্তান্তর করা হয়। এদিন বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরা যে আয়োজন করেছিলেন, এটির অ্যালবাম পরবর্তী সময়ে প্রকাশিত হলে তা বিখ্যাত গ্র্যামি পুরস্কার অর্জন করেছিল। আর্থিক সহায়তা ছাড়াও এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সারা বিশ্বে বিশাল জনমত গড়ে উঠেছিল। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শিল্পীদের এই আয়োজন পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের বিরুদ্ধে গণপ্রতিরোধ তৈরি করতে বাংলাদেশের মানুষকেও অনুপ্রাণিত করেছিল। মুক্তিযুদ্ধে ভারতীয় শিল্পী সাহিত্যিকদের অবদান। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র। 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে কলকাতায় সলিল চৌধুরী ও গণনাট্য সংঘের অসংখ্য গান মুক্তিবাহিনীকে নিরন্তর অনুপ্রেরণা জুগিয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অর্থ সংগ্রহের জন্য ভারতের বিখ্যাত চিত্রাভিনেত্রী ওয়াহিদা রহমান, হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, বাপ্পি লাহিড়ী সহ একটি সাংস্কৃতিক দল বোম্বে, গোয়া, কানপুর, পুনে সহ বিভিন্ন স্থানে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। শরণার্থীদের সাহায্যার্থে বাংলাদেশ ও ভারতের শিল্পীরা যৌথভাবে কলকাতার পার্ক সার্কাস মাঠ, রবীন্দ্রসদন, জোরবাগান পার্ক, বিভিন্ন স্কুল ও কলেজে বিচিত্রানুষ্ঠানের আয়োজন করেছেন। এসব অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের দুই পুত্র কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ, বনশ্রী সেনগুপ্ত, সন্ধ্যা মুখোপাধ্যায় প্রমুখ শিল্পী সঙ্গীত পরিবেশন করেন। 35 পৃথিবী অবাক তাকিয়ে রয়। ভারতের বিখ্যাত চিত্রশিল্পী বিকাশ ভট্টাচার্য, প্রকাশ কর্মকার, শ্যামল দত্ত রায়, গণেশ পাইন প্রমুখ শিল্পী বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। অন্নদাশঙ্কর রায়, দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মৈত্রেয়ী দেবী, প্রণব রঞ্জন রায়, শান্তিময় রায়, সুভাষ মুখোপাধ্যায়, তরুণ সান্যাল, অধ্যাপক দিলীপ চক্রবর্তী, নির্মল চক্রবর্তী, ডফুলরেণু গুহ, দিলীপ বসু, ইলা মিত্র, রমেন মিত্র, আব্দুর রহমান, দা গণি, গৌতম চট্টোপাধ্যায়ের মতো খ্যাতিমান কবি সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করেছেন। 71-এর স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা প্রভৃতি অঞ্চলের লেখক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মীরা বাংলাদেশের শরণার্থীদের সহায়তার জন্য সর্বোচ্চ অবদান রেখেছেন। মুক্তিযুদ্ধ সংক্রান্ত খবর প্রচার, প্রতিবেদন ও জনমত তৈরিতে আকাশবাণী কলকাতা ও তার কলাকুশলীদের অবদান অনন্য। এছাড়া ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার সাহসী বিদেশি বন্ধু। 1971 সালে তিনি কলম আর ক্যামেরা হাতে মুক্তিযুদ্ধের গণহত্যার সরজমিন প্রতিবেদন তৈরি করে বিশ্ববিবেককে নাড়া দিয়েছিলেন। তাছাড়া ব্রিটিশ সাংবাদিক মার্ক টালি, লেয়ার লেভিন মুক্তিযুদ্ধের পক্ষে জোরালো ভূমিকা রাখেন। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ তার বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড রচনা করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত তৈরিতে বিশাল অবদান রাখেন। এরকম অসংখ্য বিদেশি সঙ্গীতশিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বৈচিত্র্যপূর্ণ এই পৃথিবীতে রয়েছে অনেক দেশ, জাতি আর সংস্কৃতির মানুষ। এর মধ্যে যেমন রয়েছে শোষক শ্রেণী, তেমনি আছে মুক্তিকামী মানুষ। সংগ্রামী মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে রচিত হয়েছে পৃথিবীর মানবমুক্তির ইতিহাস। যুগে যুগে এই সব মুক্তিকামী মানুষের সংগ্রামে সহযোগিতা করার জন্য ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে অন্য দেশ, জাতি আর সংস্কৃতির কিছু মানবিক মানুষ। এসব সংগ্রামী আর মানবিক মানুষ পরস্পর মিলে রচনা করেছেন শোষণহীন নতুন পৃথিবী। 1971 সালে তেমন অনেক বিদেশি বন্ধুর ভালোবাসার হাত আমাদের মুক্তিযোদ্ধাদের করেছিল অনুপ্রাণিত, পাশাপাশি আমাদের মুক্তির সংগ্রামকে করেছিল গতিশীল। বাংলাদেশের মানুষ এসব বন্ধুর কথা চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। এই পাঠে আমরা যা অনুশীলন করব। ভুবনজোড়া বৈচিত্র্যপূর্ণ দেশ, জাতি, সংস্কৃতির মানুষ মিলেমিশে যেমন শান্তিপূর্ণ পৃথিবী তৈরি করে, তেমনি ছবি আঁকার অন্যান্য নিয়মনীতির সঙ্গে বৈচিত্র্য, ভ্যারিয়েটি চিত্রকে আকর্ষণীয় করে তোলে। এবার আমরা জানব ছবি আঁকার নিয়মনীতি, বৈচিত্র্য, ভ্যারিয়েটি সম্পর্কে। বৈচিত্র্য, ভ্যারিয়েটি। চিত্রকে আকর্ষণীয় করার জন্য তাতে বিপরীতধর্মী উপাদান ব্যবহার করাকে ছবি আঁকার ভাষায় বৈচিত্র্য, ভ্যারিয়েটি বলে। ছবির উপাদানগুলো হল রেখা, আকৃতি, গড়ন, রং, পরিসর, আলোছায়া ও বুনট।
ছবি আঁকার নিয়মনীতি অনুসরণ করে এক বা একাধিক উপাদানকে নানাভাবে ব্যবহারের মধ্য দিয়ে ছবিতে বৈচিত্র্য ফুটিয়ে তোলা হয়। অর্থাৎ একই উপাদান একইভাবে বারবার ব্যবহার না করে ভিন্নভাবে ব্যবহার করে ছবিতে বৈচিত্র্য প্রকাশ করা হয়। ৮৮০% ইকতাল। ৩৬। বৈচিত্র্য, ভ্যারিয়েটি, প্রাকৃতিক আকৃতি, শিল্প ও সংস্কৃতি। ৩৭। শিক্ষাবর্ষ ২০২৪। পৃথিবী অবাক তাকিয়ে রয়। বৈচিত্র্য, ভ্যারিয়েটি, জ্যামিতিক আকৃতি। বৈচিত্র্যপূর্ণ শিল্পকলার জগতে ছবি আঁকার নিয়মনীতির মতো অভিনয় ও নাচের ক্ষেত্রেও আছে নিয়মনীতি। তেমনি একটি হল মস্তক সঞ্চালন। এবার আমরা অঙ্গগত অভিনয়ের মস্তক সঞ্চালন সম্পর্কে জানব। ৮০% রাগতাল। মস্তকচলন, অঙ্গগত অভিনয়ের সময় মস্তকের সঞ্চালনের মধ্য দিয়ে অভিব্যক্তি প্রকাশ করাকে মস্তকচলন বলে। কোনো গান বা অভিনয়ের অর্থ সঠিকভাবে প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করা হয়ে থাকে। সেগুলোর মধ্যে মস্তকচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩৮। শিল্প ও সংস্কৃতি। ধীর গতিতে মাথা উপর নিচ করাকে আকম্পিত মস্তকচলন বলে। সম্বোধন করা, কাছে ডাকা, উপদেশ দেওয়া, জিজ্ঞেস করা, নির্দেশ দেওয়া, হ্যাঁ সূচক ইঙ্গিত ইত্যাদি অর্থ প্রকাশে আকম্পিত মস্তকচলন ব্যবহার করা হয়ে থাকে। উপর নিচ, নিচ উপর। ধীর গতিতে উপর নিচ। ধীর গতিতে উপর নিচ। কম্পিত। দ্রুতগতিতে ও বহুবার মাথা উপর নিচ করাকে কম্পিত মস্তকচলন বলে। রাগ, ক্রোধ, বিশেষভাবে বোঝা, তর্ক বিতর্ক ইত্যাদি বোঝাতে কম্পিত মস্তকচলন করা হয়ে থাকে। দ্রুতগতিতে উপর নিচ। দ্রুতগতিতে উপর নিচ। ধূত। ধীরে ধীরে মস্তক ডানে বামে সঞ্চালন করাকে ধূত মস্তকচলন বলা হয়। পাশে তাকাতে, বিস্ময়, বিষাদ, স্থির বিশ্বাস প্রকাশে ধূত ব্যবহার করা হয়ে থাকে। ৩৯। ধীরে ধীরে মস্তক ডানে বামে এবং বামে ডানে সঞ্চালন। বিধূত। ধূতের মতো মস্তক দ্রুত সঞ্চালনকে বিধূত বলা হয়ে থাকে। শীত অনুভূত হওয়া, ভয় পাওয়া, রোগে ভোগা ইত্যাদি বোঝাতে বিধূত মস্তকচলন করা হয়ে থাকে। দ্রুতগতিতে মস্তক ডানে বামে এবং বামে ডানে সঞ্চালন। এই পাঠে যেভাবে আমরা কাজের অভিজ্ঞতা পাব। ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত বাঙালির গৌরব গাথাকে তুলে ধরা, পাশাপাশি এসব সংগ্রামে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণকারী সকল বীর এবং বিদেশি বন্ধুকে সম্মান জানাতে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করব। আমাদের এই আয়োজনের নাম হবে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। আমরা শ্রেণীর সকল সহপাঠী সমান সংখ্যকভাবে মোট 7টি দল গঠন করব। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। এই 7টি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করে আমাদের প্রাণের স্মৃতিসৌধটি নির্মিত হয়েছে। দলগুলো যথাক্রমে এই নামে চিহ্নিত হবে। প্রতিটি দল অনুষ্ঠানের দিন নিজেদের প্রদর্শনী ও পরিবেশনার মধ্য দিয়ে ভাষা আন্দোলন থেকে ৮৮০৮ ইকতাল। ৮০। শিল্প ও সংস্কৃতি। মহান মুক্তিযুদ্ধের যে কোনো ঘটনাকে তুলে ধরতে পারব। উপর্যুক্ত ধাপগুলো অনুসারে দলের নামকরণ হলেও যে কোনো দল ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধের যে কোনো ঘটনাকে নিয়ে নিজেদের মতো করে প্রদর্শনী ও পরিবেশনার থিম সাজাতে পারবে। এবার নিম্নোক্তভাবে আমরা নিজেদের দলের প্রদর্শনী ও পরিবেশনার পরিকল্পনা করব। দলের পরিবেশনা ও প্রদর্শনীর জন্য শিল্পকর্ম সৃষ্টির উদ্দেশ্যে যেভাবে আমরা কাজটা করব। ইমোজি। প্রথমে আমরা শ্রেণীর সকল সহপাঠী সমান সংখ্যায় ভাগ হয়ে 7টি দল গঠন করব। ইমোজি দলগুলোর নাম রাখব যথাক্রমে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯ সালের এর গণ অভ্যুত্থান, ১৯৭১ সালের এর মুক্তিযুদ্ধ।
ইমোজি প্রথমে প্রতিটি দল নিজ দলের সদস্যদের সঙ্গে আলোচনা করে দলের প্রদর্শনী ও পরিবেশনার পরিকল্পনা ঠিক করে নেব। সে অনুযায়ী দলের মধ্যে দুটি অংশ থাকবে। একটি অংশ প্রদর্শনী ও পরিবেশনায় অংশগ্রহণ করবে, অন্য অংশটি দলীয় প্রদর্শনী ও পরিবেশনার সব আয়োজন করব। এরপর প্রতিটি দল নিজেদের পরিকল্পনাসহ প্রদর্শনী ও পরিবেশনায় অংশগ্রহণকারী এবং নিজ দলের সংগঠকদের নামের তালিকা শিল্প ও সংস্কৃতি বিষয়ক শিক্ষকের কাছে জমা দেব। ইমোজি দলের প্রত্যেক সদস্য নিজের প্রদর্শনী ও পরিবেশনার শিল্পকর্ম রচনা করার পূর্বে তার বিষয়বস্তু সম্পর্কে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করব। এসব তথ্য উপাত্ত সংগ্রহের জন্য উক্ত সদস্য বিভিন্ন উৎস যেমন বই, পত্রিকা, ম্যাগাজিন, সংবাদ, প্রামাণ্যচিত্র, ছবি, ভিডিও ইত্যাদির সহায়তা নেওয়া যায়। সংগৃহীত তথ্য উপাত্ত দিয়ে উক্ত সদস্য নিজের শিল্পকর্মের বিষয় ঠিক করে দলের বাকি সদস্যদের কাছে হস্তান্তর করব। এতে দলের অন্য বাকি সদস্যরা প্রদর্শনী ও পরিবেশনার সময় প্রয়োজনীয় সহযোগিতা করতে পারবে। ইমোজি দলের যেসব সদস্য ছবি আঁকা বা গড়ার কাজ করব, তারা ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত যে কোনো বিষয়কে একে ক্যালিগ্রাফির মাধ্যমে তুলে ধরতে পারব। যারা কোনো কিছু গড়তে চাই তারা নিজেদের চারপাশের সহজলভ্য উপকরণ যেমন কাগজ, কাঠ, মাটি ইত্যাদি দিয়ে শহীদ মিনার, স্মৃতিসৌধ, জাতীয় ফুল, শাপলা ইত্যাদি দিয়ে গড়া শিল্পকর্ম উপস্থাপন করতে পারব। দলের যেসব সদস্য গানে অংশগ্রহণ করব, তারা প্রথমে ভাষা আন্দোলনের গান অথবা দেশাত্মবোধক গানের তালিকা তৈরি করে নিব। এছাড়া মহান মুক্তিযুদ্ধের সময় রচিত গান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে পরিবেশিত গানের তালিকা থেকে নিজের পছন্দমতো তালিকা তৈরি করে নেব। এক্ষেত্রে মূল গানের গীতিকার, সুরকার, শিল্পী সম্পর্কে সব তথ্য সংগ্রহ করে নেব। এবার এসব গানের মধ্য থেকে নিজের পছন্দের গান দলের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরিবেশনার ব্যবস্থা করব। পরিবেশনার আগে গান বিষয়ে সব তথ্য উপস্থাপন করব। ইমোজি দলের সদস্যদের মধ্য থেকে যারা নাচে অংশগ্রহণ করতে আগ্রহী তারা ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধের সময় রচিত গানের সঙ্গে নাচের পরিকল্পনা করব। সে নাচের পরিকল্পনা একক অথবা দ্বৈত অথবা দলগত হতে পারে। দলের মধ্যে নাচ ও গানের দলের সমন্বিত পরিবেশনার ব্যবস্থা হতে পারে। 41 পৃথিবী অবাক তাকিয়ে রয়। দলের কোনো সদস্য চাইলে ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত যে কোনো বিষয়কে মূকাভিনয়ের মাধ্যমে তুলে ধরতে পারে। তাছাড়া দলের সদস্যরা চাইলে নিজেদের মতো করে রচনা করে দলীয় অভিনয়ের মধ্য দিয়ে ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত যে কোনো বিষয়কে ফুটিয়ে তুলতে পারে। সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নেব কোন সদস্য কি পরিবেশনা বা প্রদর্শন করব। ইমোজি দলের বাকি সদস্যরা দলের পরিবেশনায় আয়োজক, সংগঠকের ভূমিকা পালন করব। আয়োজকরা দলের বিষয় অনুসারে মঞ্চসজ্জা, শ্রেণীকক্ষ সজ্জা, দলের পরিবেশনার পোস্টার তৈরিসহ সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকব। ইমোজি দলের প্রদর্শনী বা পরিবেশনায় অংশগ্রহণকারী সদস্যরা নিজেদের তৈরি দলীয় বিষয়ের সঙ্গে মিলিয়ে ইচ্ছেমতো মাধ্যমে ছবি এঁকে, নকশা করে, ক্যালিগ্রাফি করে, কোনো কিছু গড়া বা বুনে গান গেয়ে, নাচ করে, অভিনয় বা আবৃত্তির সৃজনশীল উপস্থাপনা এবং প্রদর্শনীর মধ্য দিয়ে নিজেদের দলের বিষয়টি উপস্থাপন করব। ইমোজি প্রতিটি দল নিজেদের প্রদর্শনী ও পরিবেশনার সময় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বিদেশি বন্ধুদের মধ্য থেকে এক বা একাধিক বন্ধুর অবদানকে তুলে ধরব। নির্ধারিত বিদেশি বন্ধুর অবদান লিখিতভাবে অথবা উপস্থাপনার মাধ্যমে করব। ইমোজি প্রতিটি দলের পরিবেশনার পরে নির্দিষ্ট দলের উপস্থাপনা ও প্রদর্শনীর বিষয়ে বাকি দলের সদস্যরা তাদের গঠনমূলক মতামত জানাব। এই অধ্যায়ে আমরা যা করব: পাঠ্যবইয়ে দেওয়া নির্দেশনা মতো প্রাকৃতিক ও জ্যামিতিক আকৃতি দিয়ে চিত্রের নিয়মনীতি বৈচিত্র্য অনুশীলন করব। ইমোজি পাঠ্যবইয়ে দেওয়া নির্দেশনা অনুসারে নাচের এবং আঙ্গিকগত অভিনয়ের মস্তক সঞ্চালন অনুশীলন করব। পাঠ্যবইয়ে দেওয়া নির্দেশনা মতো পূর্ব দিগন্তে সূর্য উঠেছে অনুষ্ঠানটি শ্রেণীকক্ষে আয়োজন করব। মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা দেশি বিদেশি শিল্পীদের শিল্পকর্ম ও সৃষ্টিশীল জগৎ সম্পর্কে আরও জানব। 880% লীলাস্টেল।
42 তুমি কেমন করে গান করো হেগুনি, কেহ নাহি জানে কার আহ্বানে। কত মানুষের ধারা দুর্বার স্রোতে এল, কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড়, চীন, শক, হুন, দল, পাঠান, মোগল এক দেহে হলো লীন। পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। রবীন্দ্রনাথ ঠাকুর। 43 শিক্ষাবর্ষ তুমি কেমন করে গান করো হে গুণী। সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর শিল্পকলার ইতিহাসে এমন কিছু মানুষের আগমন হয়েছে, যারা নিজের সৃজনশীলতা দিয়ে নিজ দেশের গণ্ডি পেরিয়ে সমগ্র পৃথিবীকে আলোকিত করেছেন। এবার আমরা জানব বিশ্ব শিল্পকলার ইতিহাসের তেমন কিছু আলোকিত মানুষের কথা, যাদের দেখানো আলোর পথ ধরে আজও সারা পৃথিবীর শিল্পীরা নিজেদের নতুন সৃষ্টিশীলতার ভুবন রচনা করেন। এই পাঠে আমরা এমন কিছু সৃজনশীল মানুষ এবং তাদের মহান সৃষ্টি সম্পর্কে জানব। 0 লিওনার্সে। ইতালীয় রেনেসাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি 1452 সালের 15 এপ্রিল ইতালির ফ্লোরেন্সের অদূরে তুস্কান এলাকার ভিঞ্চি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পূর্ণ নাম লিওনার্দো দি শের পিয়েরো দা ভিঞ্চি, লিওনার্দো ডি পিয়েরো ডা ভিঞ্চি। বহুমুখী প্রতিভার অধিকারী ভিঞ্চি ছিলেন একাধারে চিত্রশিল্পী, ভাস্কর। 88 শিল্প ও সংস্কৃতি। স্থপতি, সমরযন্ত্র উদ্ভাবক, সঙ্গীতজ্ঞ, দার্শনিক ও চিন্তাবিদ। ইতালীয় রেনেসাঁসের সময় প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, শরীরের অঙ্গসংস্থান ও রক্তসঞ্চালন সহ বিজ্ঞানের এমন কোনো শাখা ছিল না যেখানে তিনি প্রতিভার স্বাক্ষর রাখেননি, যার ফলে তাকে বলা হয় দ্য ইউনিভার্সাল ম্যান, চা আনাইভার্সাল মান। ভিঞ্চি 1469 সালে ইতালির নামকরা চিত্রকর ও ভাস্কর আন্দ্রেয়া ভেরোচ্চিওর স্টুডিওতে শিক্ষানবিশ হিসেবে শিল্পচর্চা শুরু করেন। 1476 সাল পর্যন্ত চিত্রাঙ্কন ও ভাস্কর্য বিষয়ে দক্ষতা অর্জন করেন। শিক্ষানবিশ থাকা অবস্থাকালেই 1472 সালে চিত্রশিল্পীদের সংগঠনে যোগ দিয়ে চিত্রকর হিসেবে তিনি জীবনের শুভ সূচনা করেন। প্রকৃতির প্রতি তার ছিল ভীষণ টান। তিনি নানা প্রকার পতঙ্গ ও পাখির ওড়াউড়ি লক্ষ্য করতেন। পাখির ডানা নাড়িয়ে ওরা দেখতে পাখির পিছনে ছুটতেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ওড়ার যন্ত্রযান হেলিকপ্টারের নকশা আঁকেন। আজকের উড়োজাহাজের প্রাথমিক ধারণা 500 বছর আগে তিনি দিয়েছিলেন। মানব রহস্য উদ্ঘাটনের জন্য তিনি অঙ্গ ব্যবচ্ছেদ করে রক্ত সঞ্চালন পদ্ধতিসহ দেহের নানান বিষয় সম্পর্কে জ্ঞানার্জন করতেন এবং সেসবের নিখুঁত ছবি আঁকতেন। বিংশ শতাব্দীর অনেক বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার তার ধারণাপ্রসূত নকশা থেকে নেওয়া হয়েছে বলে মনে করা হয়। তিনি উভয় হাতে একসঙ্গে লিখতে পারতেন। তার দেওয়া শিক্ষামূলক অনেক উক্তি অমর বাণী হয়ে আছে। লিওনার্দো দা ভিঞ্চি ইতালীয় রেনেসাঁ পর্বের প্রখ্যাত চিত্রকর। তার আঁকা ছবির সংখ্যা 10টির বেশি হবে না, অথচ আশ্চর্যের বিষয় তার এই সীমিত সংখ্যক শিল্পকর্মের প্রতিটি কাজই সর্বশ্রেষ্ঠ। লিওনার্দোর বিখ্যাত শিল্পকর্মের উল্লেখযোগ্য: 1 মোনালিসা, 2 দ্য লাস্ট সাপার, 3 লরেঞ্জ দ্য মেডিসি, 4 ভার্জিন অব দ্য রকস, 5 লেডি উইথ অ্যান আর্মিন, 6 সেন্ট জন ব্যাপটিস্ট ইত্যাদি। এসব বিখ্যাত চিত্রকর্মসহ বৈজ্ঞানিক যন্ত্রপাতির নকশা, মানব অঙ্গ প্রত্যঙ্গের স্কেচ, স্থাপত্য নকশা ইত্যাদির মধ্য দিয়ে বহুমুখী প্রতিভার অধিকারী লিওনার্দো দা ভিঞ্চি অমর হয়ে আছেন। 80% রাগতাল। 45 তুমি কেমন করে গান করো হে গুণী। মোনালিসা। মোনালিসা লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত চিত্রকর্ম। মোনালিসার নাম শোনেনি এমন মানুষ পাওয়া দুষ্কর। বিশ্বের সবচেয়ে আলোচিত ও রহস্যময়ী এ শিল্পকর্মটিতে আছে একজন নারীর প্রতিকৃতি বা মুখাবয়ব। ভিঞ্চি 1503 সালে ইতালির মিলানে অবস্থানকালে এই চিত্রটি আঁকা শুরু করেন এবং 1506 সালে চিত্রকর্মটি আঁকা সমাপ্ত করেন। কে এই মোনালিসা? তার তির্যক চাহনি ও রহস্যময়ী চাপা হাসির কারণ জানতে এখনো গবেষণার অন্ত নেই। অনেক গবেষক মনে করেন প্রকৃতির নারী ইতালির এক ধনাঢ্য সিল্ক ব্যবসায়ীর স্ত্রী লিসা গেরাদিনি র। মোনা অর্থ ম্যাডাম বা ভদ্রমহিলা, মিলাডে, এবং লিসা সেই ভদ্রমহিলার নাম। এই বিখ্যাত চিত্রকর্মে ফুটিয়ে তোলা হয়েছে একজন নারীর মৃদু হাস্যোজ্জ্বল মুখাবয়ব, পিছনে কাল্পনিক দৃশ্যপট।
পপলার কাঠের প্যানেলে তেলরঙে আঁকা ছবিতে ভিঞ্চি নানা রকম টেকনিক ব্যবহার করেছেন। এর মধ্যে একটি হল স্ফামাটো পদ্ধতি। কোনো রকম লাইন ড্রয়িং ছাড়াই আলো ছায়ার বিভ্রম তৈরির মাধ্যমে ছবি আঁকার পদ্ধতি এটি। এছাড়াও বিশেষ জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করে এমনভাবে এঁকেছেন যে চোখের দিকে দৃষ্টি ফেললে মনে হয় ঠোঁটে আনন্দের হাসি, আবার হাসির দিকে দৃষ্টি রাখলে হাসি আস্তে আস্তে মিলিয়ে যায়, অর্থাৎ এক ধরনের দৃষ্টিভ্রমের সৃষ্টি হয়। মোনালিসাকে পৃথিবীর শ্রেষ্ঠ চিত্রকর্ম হিসেবেও বিবেচনা করা হয়। ৮৮% ইবাল। লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা চিত্রকর্মটি প্যারিসের বিখ্যাত লুভ মিউজিয়ামে সংরক্ষিত আছে। ৪৬। শিল্প ও সংস্কৃতি। দ্য লাস্ট সাপার। দ্য লাস্ট সাপার বা শেষ নৌশভোজ লিওনার্দো দা ভিঞ্চির আঁকা পৃথিবীর শ্রেষ্ঠ চিত্রকর্মের একটি। ১৪৯৫ থেকে ১৪৯৮ সালের মধ্যবর্তী সময়ে তিনি এই চিত্রকর্মটি সৃষ্টি করেছেন। এটি একটি মুরাল পেইন্টিং অর্থাৎ দেয়াল চিত্র। ইতালির মিলানে অবস্থিত সান্তা মারিয়া দেলে গির্জার শ্যান্ত মারাই ডাল ডাইনিং হলের পিছনের দেয়ালে এটি আঁকা। ইতালিতে সে সময় ফ্রেস্কা পদ্ধতিতে দেয়ালচিত্র আঁকা বহুল প্রচলিত ছিল। ফ্রেস্কো হল দেয়ালে চুনের পলেস্তারা ভেজা বা কাঁচা থাকা অবস্থাতেই পিগমেন্ট, রং, তেল ও কেমিক্যাল ব্যবহার করে আঁকা দেয়ালচিত্র। লিওনার্দো দা ভিঞ্চি এই পদ্ধতির বাইরে এসে শুকনা পলেস্তারার উপর গুঁড়ো রং, পানিতে দ্রবণীয় পিগমেন্ট ও গাম ব্যবহার করে দ্য লাস্ট সাপার চিত্রটি আঁকেন। এই পদ্ধতিকে থেম্পারা পদ্ধতি বলে। এটি ফ্রেস্কোরই একটি বিশেষ ধরন। পরবর্তী সময়ে লিওনার্দো দা ভিঞ্চি টেম্পারা পদ্ধতির আরও উন্নতি সাধন করেন। ২৯ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের এই বিশাল চিত্রকর্ম লিওনার্দো দা ভিঞ্চির শ্রেষ্ঠ শিল্পকর্ম হিসেবে বিবেচিত। দ্য লাস্ট সাপার ছবির বিষয়বস্তু যীশু খ্রিস্টের মৃত্যুর পূর্ব রাতে তার শিষ্যদের সঙ্গে রাতের শেষ খাবারের দৃশ্য। যীশুখ্রিস্ট ১২ জন শিষ্য নিয়ে নৈশভোজে অংশ নিয়েছেন। ভোজের কোনো এক সময় ১২ জন শিষ্যের উদ্দেশ্যে ঘোষণা দেন এই ১২ জনের মধ্য থেকে যে কেউ একজন পরের দিন যীশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। এই মহা আশ্চর্য কথা শোনার সঙ্গে সঙ্গে শিষ্যদের মাঝে কারো কারো প্রতিক্রিয়াকে সেই বিশ্বাসঘাতক। কেউ ভাবছেন অবিশ্বাস্য, কেউ একজন ভাবছেন যীশু জানলেন কিভাবে। এসব অভিব্যক্তি দ্য লাস্ট সাপার চিত্রকর্মে অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছেন মহান এই চিত্রশিল্পী। আকার শত শত বছর পরও পৃথিবীর লাখ লাখ মানুষ এই চিত্রকর্ম দেখতে ভিড় জমান ইতালির মিলান শহরে। ৪৭। তুমি কেমন করে গান করো হে গুণী। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ফুল পাতার স্কেচ। ভিঞ্চি তার স্কেচ খাতায় মানব শরীরের অঙ্গসংস্থান, রক্ত সঞ্চালন, বিভিন্ন সমরাস্ত্রের নকশা, বিজ্ঞানের বিভিন্ন প্রকৃতির অনেক উপাদান নিখুঁতভাবে স্কেচ করে রেখেছিলেন। এসব স্কেচের সঙ্গে তিনি প্রয়োজনীয় তথ্য লিখে রাখতেন। ভিঞ্চির আঁকা এসব ফুল, লতাপাতার স্কেচ দেখলে বোঝা যায় তিনি কি নিখুঁত দৃষ্টি দিয়ে প্রকৃতির এসব উপকরণকে পর্যবেক্ষণ করেছেন। নিচের ছবিগুলো দেখলে আমরা তার কিছুটা অনুমান করতে পারি। ১৩১। ৮৫০% লিলাস্ট্রাল। ৪৮। এই পাঠে আমরা যা অনুশীলন করব। আমরা আমাদের পছন্দের কোনো গাছের পাতা অথবা ফুল সংগ্রহ করব এবং তা গভীরভাবে পর্যবেক্ষণ করে তার পুঙ্খানুপুঙ্খ স্কেচ করার অনুশীলন করব। অনুশীলনের সময় আমরা খেয়াল রাখব আমাদের স্কেচটা যেন মূল পাতা অথবা ফুলের মাপের সমান হয়, কোনোভাবে যেন বেশি ছোট বা বড় না হয়ে যায়। ইমোজি। প্রথমে আমরা পছন্দমতো একটি পাতা অথবা ফুলের বিভিন্ন অংশ শনাক্ত করার জন্য সংগ্রহ করব। ইমোজি। এরপর সংগ্রহ করা ফুল এবং পাতাটি সামনে রেখে সেটিকে গভীরভাবে দেখতে চেষ্টা করব। যেমন পাতা বা ফুলটি দৈর্ঘ্য আর প্রস্থে কত বড়, সেটির গভীরতা কতটুকু, সেটির রং কেমন, সেটির কোনোখানে ছেঁড়া বা ছিদ্র আছে কিনা, সেটির ধরন কেমন, সোজা নাকি আঁকাবাঁকা, সেটির শিরা উপশিরা এবং বৃন্তের গঠন কেমন ইত্যাদি। ফুলের ক্ষেত্রে সেটির পাপড়ির সংখ্যা কত, পাপড়ির গঠন কেমন, পরাগদণ্ড এবং পরাগদানির গঠন কেমন, পাপড়িগুলো বৃত্তাংশের সঙ্গে কিভাবে যুক্ত ইত্যাদি পর্যবেক্ষণ করব। ইমোজি। এবার আমরা যে স্থানে বসে আছি সেখান থেকে পাতা অথবা ফুলটা দেখতে কেমন লাগছে তা অনুধাবন করে তার একটি হালকা আউটলাইন ড্রয়িং করার চেষ্টা করব।
এরপর আমরা ধীরে ধীরে তার ডিটেইলগুলো আঁকার চেষ্টা করব। ইমোজি আঁকার সময় পাতা বা ফুলটির কোন অংশে বেশি আলো আর কোন অংশে অন্ধকার তা ভালোভাবে দেখে পেন্সিল টোন দিয়ে আলো ছায়া ফুটিয়ে তুলতে হবে। ইমোজি এভাবে অনুশীলনের পর আমরা চাইলে তা রং পেন্সিল, জল রং ইত্যাদি মাধ্যমে অনুশীলন করতে পারি। এরকম অনুশীলনের চিত্রকে বৈচিত্র্যপূর্ণভাবে ব্যবহার করে আমরা নতুন আঙ্গিকের চিত্র রচনা করতে পারি। ছবি আঁকার ভাষায় যাকে বলা হয় চিত্র রচনা, কম্পোজিশন। ইমোজি এছাড়া এই পাতা বা ফুলের পছন্দমতো অংশ নিয়ে তা বারবার একই রকমভাবে ব্যবহার করে আমরা নকশা তৈরি করতে পারি। 880% ইত্তাল। 49। তুমি কেমন করে গান করো হে গুণী। পাতার হালকা আউটলাইন ড্রয়িং, পাতার ডিটেল ড্রয়িং, সম্পূর্ণ পাতার স্কেচ, ফুলের হালকা আউটলাইন ড্রয়িং, ফুলের ডিটেল ড্রয়িং, সম্পূর্ণ ফুলের স্কেচ। 80% রিটেইল। ফুল পাতা দিয়ে চিত্র রচনা, শিল্প ও সংস্কৃতি। 51। 8808 রিলেট। তুমি কেমন করে গান করো হে গুণী। ফুল পাতা দিয়ে নকশা। আমরা কি জানি বিশ্ব শিল্পকলা দিবস কোন তারিখে পালন করা হয়? 15ই এপ্রিল হল বিশ্ব শিল্পকলা দিবস। বিশ্বব্যাপী শিল্পীদের সৃজনশীল কর্মের বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এই দিবস পালন করা হয়। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আর্ট আইয়া প্রথমে এই ঘোষণা করে, পরে ইউনেস্কো দ্বারা তা স্বীকৃত হয়। বিশ্বশান্তি, মতপ্রকাশের স্বাধীনতা, সহনশীলতা, ভ্রাতৃত্ব এবং বহুসংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন সহ শিল্প ও জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখায় অসামান্য অবদান রেখে গেছেন শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি। এই মহান শিল্পীর প্রতি যথোপযুক্ত সম্মান জানাতে এই শিল্পীর জন্মদিন 15ই এপ্রিল সারা পৃথিবীতে বিশ্ব শিল্পকলা দিবস পালন করা হয়। 80% রাক্তাল। এবার আমরা একজন বিশ্ববিখ্যাত সাহিত্যিক এবং নাট্যকার সম্পর্কে জানব। তিনি হলেন উইলিয়াম শেক্সপিয়র। 52। শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার ইংরেজি সাহিত্য, কবিতা ও নাটকের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাম। তিনি ইংল্যান্ডের জাতীয় কবি ও অ্যাভনের চারণ কবি, বার্ড অফ অ্যাভন নামে পরিচিত। তিনি ইংল্যান্ডের স্ট্র্যাটফোর্ড আপওন অ্যাভনে 1564 সালের 23 এপ্রিল জন্মগ্রহণ করেন। বিশ্বের একজন অগ্রণী নাট্যকার হিসেবে তার কাজগুলো ইংরেজি ভাষা ও সাহিত্যে এক অনন্য ভূমিকা রেখেছে। উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন জন শেক্সপিয়র এবং মেরি আর্ডেনের তৃতীয় সন্তান। তার প্রাথমিক জীবন সম্পর্কে খুব কমই জানা যায়, তবে এটি বিশ্বাস করা হয় যে তিনি স্থানীয় ব্যাকরণ বিদ্যালয়ে যোগদান করেছিলেন এবং সেখানে তিনি ল্যাটিন ব্যাকরণ ও ধ্রুপদী সাহিত্যে শিক্ষালাভ করেছিলেন। মাত্র 18 বছর বয়সে তিনি অ্যান হ্যাথাওয়েকে বিয়ে করেছিলেন এবং তার 3টি সন্তান ছিল। জীবনের 20 দশকের প্রথম দিকে শেক্সপিয়র লন্ডনে চলে যান। 1585 থেকে 1592 সালের মধ্যবর্তী সময়ে অর্থাৎ রানী এলিজাবেথের শাসনামলে তিনি নাট্যকার হিসেবে প্রসিদ্ধ লাভ করেন। তিনি সেই সময়ের একটি নেতৃস্থানীয় নাটকের দল লর্ড চেম্বারলেইনস ম্যান এর সঙ্গে একজন বিশিষ্ট সদস্য হিসেবে যুক্ত হন, যে কোম্পানি পরবর্তীকালে কিংস ম্যান নামে পরিচিতি পায়। গ্লোব থিয়েটার নামে খ্যাত সেই মঞ্চে তার নাটকের আধিপত্য সাংস্কৃতিক বিনোদনের বিনিময় কেন্দ্র হিসেবে যা গড়ে ওঠে। 53। শিক্ষাবর্ষ 2024। তুমি কেমন করে গান করো হে গুণী। শেক্সপিয়ারের সাহিত্যিক অবদানগুলো বিশাল, যার মধ্যে রয়েছে 37টি নাটক, 154টি সনেট এবং 2টি দীর্ঘ আখ্যানমূলক কবিতা। তার নাটকগুলো 3টি বিভাগে বিভক্ত: ট্র্যাজেডি, বিয়োগান্তক, কমেডি এবং ঐতিহাসিক নাটক। তার কিছু বিখ্যাত কাজের মধ্যে রয়েছে রোমিও অ্যান্ড জুলিয়েট, হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো, এ মিডসামার নাইটস ড্রিম এবং জুলিয়াস সিজার ইত্যাদি। তার এই বিখ্যাত নাটকগুলো অধিকাংশই মঞ্চস্থ হয়েছিল 1589 থেকে 1613 সালের মধ্যবর্তী সময়ে। 1623 সালে শেক্সপিয়রের 36টি নাটক নিয়ে তার সহকর্মীরা প্রথম ফলিও তৈরি করেছেন, যেখানে নাটকগুলোর প্রথমবারের মতো শ্রেণীবিভক্ত করা হয়েছিল। এছাড়া তিনি যৌথভাবে অন্য নাট্যকারদের সঙ্গে কয়েকটি নাটকও রচনা করেছেন।
উইলিয়াম শেক্সপিয়ারের নাটকগুলো গঠনের দিক থেকে সাধারণত 5 অ্যাক্ট বা অভিনয়ের কাঠামো অনুসরণ করে, যা ড্রামাটিক প্যাটার্ন বলে অভিহিত করা হয়। 4 শতাব্দীর বেশি সময় ধরে শেক্সপিয়ারের কাজগুলো বিশ্বব্যাপী চর্চিত হয়ে এসেছে। তার নাটকগুলো অগণিত ভাষায় অনূদিত হয়েছে এবং তার চরিত্র ও গল্পগুলো চলচ্চিত্র থেকে উপন্যাস শিল্পের সকল মাধ্যমকে অনুপ্রাণিত করেছে। বাংলাদেশের নাটকের ইতিহাসেও শেক্সপিয়রের নাটক আজও চর্চিত ও সমাদৃত। সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই মহান নাট্যকারের জীবনাবসান ঘটে 1616 সালে। এই পাঠে আমরা যা অনুশীলন করব: অঙ্গগত অভিনয় এবং নাচের সময় অভিব্যক্তি প্রকাশের জন্য চোখের ভঙ্গিমা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমরা জানব চোখের ভঙ্গিমা সম্পর্কে। চোখের ভঙ্গিমা: যখন চোখের তারা, অক্ষিপট, চোখের পাতা এবং ভ্রু সম্মিলিতভাবে কাজ করে অভিনয় বা নৃত্যের ভাব প্রকাশ করে, তখন সেটিকে চোখের ভঙ্গিমা বলা হয়ে থাকে। অভিনয়ের ক্ষেত্রে বলা হয়ে থাকে, যেদিকে হাত যায় সেদিকে দৃষ্টি চলে যায়, যেদিকে দৃষ্টি যায় সেদিকে মন ধাবিত হয়, আর মন যেখানে নিযুক্ত হয় সেখানে অভিব্যক্তির প্রকাশ ঘটে। এতেই অভিনয় বা নৃত্যের সৌন্দর্য প্রকাশ পায়। চোখের দৃষ্টি ভাব প্রকাশের অন্যতম মাধ্যম। বিভিন্ন ধরনের চোখের ভঙ্গিমা রয়েছে। সেগুলোর মধ্য থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি চোখের ভঙ্গিমা আলোচনা করা হল। 54 850% লীলাল। পাতা এবং ভ্রু স্বাভাবিক, স্থির ও সমান থাকে, তখন সমচোখের ভঙ্গিমা হয়ে থাকে। শান্ত, সৌম্য বোঝাতে এই চোখের ভঙ্গিমা করা হয়ে থাকে। সাঁচি: যখন চোখের তারা কোনাকুনি বা তির্যকভাবে একবার ডানে পরক্ষণেই বামে তাকানো হয়, তখন সাঁচি চোখের ভঙ্গিমা হয়ে থাকে। পাশে তাকানো: পাশে কোনো ব্যক্তি বা বস্তুকে পর্যবেক্ষণ করতে, কোনো কিছু লুকাতে এই চোখের ভঙ্গিমা করা হয়ে থাকে। প্রলোকিত: চোখের তারা দিয়ে যখন পাশাপাশি পর্যায়ক্রমে ডানে বামে তাকানো হয়, তখন প্রলোকিত চোখের ভঙ্গিমা হয়। লজ্জা, ভয়, দ্বিধা ইত্যাদিতে প্রলোকিত চোখের ভঙ্গিমা ব্যবহার করা হয়। উল্লোকিত: উপরে তাকানোকে উল্লোকিত বলা হয়ে থাকে। উপরে কিছু দেখা, চিন্তা করা ইত্যাদি কর্মে উল্লোকিত চোখের ভঙ্গিমা ব্যবহৃত হয়ে থাকে। 50 তুমি কেমন করে গান করো হে গুনা। যাজন নভেবে। নৃত্যে শাস্ত্রগত প্রথার প্রচলন ভারতীয় উপমহাদেশে প্রায় 1000 বছর আগেই শুরু হয়ে গিয়েছিল ভরতমুনি রচিত নাট্যশাস্ত্রের মধ্য দিয়ে। কিন্তু তৎকালীন ইউরোপে শাস্ত্রগত নৃত্যের প্রথা প্রচলিত হয়নি। এই ঘন তমসার মহা অবসান ঘটান ফরাসি ব্যালে নৃত্য পরিচালক যা জর্জেস নভেরে। তিনি লেট্রেস সুর লা ডান্সে অ্যাট সুর লে ব্যালে লেখার মাধ্যমে ব্যালে নৃত্যের এক যুগান্তকারী বিবর্তন এনে দিয়েছেন। এই মহান ব্যক্তিত্বের জন্ম ফ্রান্সের প্যারিস শহরে 29 এপ্রিল 1727 সালে। ব্যালে নৃত্য প্রযোজনার ক্ষেত্রে ব্যালে ডি অ্যাকশন গঠনের মাধ্যমে এই নৃত্যে অবদানের জন্য তার জন্মদিনকে আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। 1661-1681 সালের মধ্যে ব্যালে নৃত্য ফ্রান্সের রাজদরবারের অঙ্গন থেকে মঞ্চে পরিবেশিত হতে শুরু করে। এসময় ব্যালে নৃত্যের উপাদানগুলোকে লা ট্রাম্ফো ডে l'Amour নামক ফরাসি অপেরায় ব্যবহার করে। এতে ব্যালে নৃত্যের নিজস্ব ঐতিহ্য হারিয়ে যেতে থাকে। অপেরা ব্যালের একটি দীর্ঘস্থায়ী ঐতিহ্য তৈরি হয়। 56-80% রিট্রিয়েভে। শিল্প ও সংস্কৃতি: অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি ফরাসি ব্যালে মাস্টার যা জর্জেস নভেরে অপেরা ব্যালের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এবং বিশ্বাস করেছিলেন যে ব্যালে একটি স্বকীয় শিল্পধারা। তিনি বিশ্বাস করেছিলেন ব্যালে একটি অভিব্যক্তিপূর্ণ, নাটকীয়তাপূর্ণ শিল্প মাধ্যম, যেখানে নাটকের চরিত্রগুলো প্রকাশিত হবে। তিনি ব্যালে ডি অ্যাকশন প্রবর্তন করেন, যেখানে ব্যালে পরিবেশনার উপাদান, মঞ্চের নকশা, পোশাক এবং প্রযোজনা তৈরির পদ্ধতি একত্রীকরণ করেছেন। নভেরের বিখ্যাত প্রযোজনাগুলো হল লেস ফেটেস চিনোইসেস 1754, মেডি অ্যাট জেসন ও সাইচে অ্যাট l'Amour 1760-67। পরবর্তীকালে 1776 সালে তিনি প্যারিস অপেরায় ব্যালে মাস্টার হিসেবে নিযুক্ত হন।
তার এই যুগান্তকারী বিবর্তনের জন্য 1982 সালে ইউনেস্কো আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) এর আন্তর্জাতিক ডান্স কমিটি, যা জর্জেস নভেরের জন্মদিবসকে আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে আখ্যায়িত করেছে। আজ বিশ্বব্যাপী এই দিবসটি আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে উদযাপন করা হয়। 19 অক্টোবর 1810 সালে যা জর্জেস নভেরে মৃত্যুবরণ করেন। এই পাঠে আমরা যা অনুশীলন করব: অঙ্গগত অভিনয় এবং নাচের সময় অভিব্যক্তি প্রকাশের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ঘূর্ণন। এবার আমরা জানব ঘূর্ণন সম্পর্কে। ঘূর্ণন শারীরাভিনয় বা নৃত্যে ঘুরে যাওয়াকে ঘূর্ণন বলা হয়। প্রকৃতির সঙ্গে সাদৃশ্য রেখে, অর্থাৎ ভ্রমরের মতন ঘুরে ঘুরে মধু পান করাকে ভ্রমরীয় বলে থাকে। অনেক ধরনের ঘূর্ণন আছে, তার মধ্যে কয়েকটি উল্লেখ করা হল। চক্র, ডান পায়ের ওপর ভর রেখে বাম দিকে ঘুরে যাওয়াকে চক্র বলা হয়। ঢাকার মতো ঘোরা হয় বলে একা চক্র নামে অভিহিত করা হয়। 57 তুমি কেমন করে গান করো হে গুণী। এক পদ, এক পা মাটিতে রেখে অন্য পা ভাঁজ করে ঘুরে যাওয়াকে একপদ বলা হয়ে থাকে। আকাশ, দুই পা ভাঁজ করে লাফ দিয়ে ঘুরে আগের স্থানে ফিরে আসাকে আকাশ বলা হয়। কুঞ্চিত, অর্ধেক বসা অবস্থায় পায়ের আঙুলের অগ্রভাগে দাঁড়িয়ে ঘুরে আসাকে কুঞ্চিত বলা হয়। ৮৮০% ইরকিটাল। এবার আমরা এমন এক সুরস্রষ্টার কথা জানব যিনি নিজের সৃষ্টি দিয়ে পৃথিবীর সকল সঙ্গীত প্রেমীকে বিমোহিত করে রেখেছেন। পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ সুরকারদের মধ্যে তিনি অন্যতম। সঙ্গীত ও সুর সৃষ্টির মাধ্যমে কত সহজে মানুষের ভাবনালোককে আন্দোলিত করা যায়, এ বিষয়টি মোৎসার্টের। ৫৮ মোৎসার্ট সৃষ্ট গান শুনলেই সহজে অনুমান করা যায়, সঙ্গীতে তার হাতেখড়ি হয়েছিল বাবার কাছেই। মোৎসার্ট ২৭ জানুয়ারি ১৭৫৬ সালে অস্ট্রিয়ার সালজবার্গ শহরে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম ভোল্ফগাং কামাডেউস মোৎসার্ট। তার পিতার নাম লিওপোল্ড এবং মায়ের নাম আন্না মারিয়া মোৎসার্ট। তিনি সেখানকার আর্চ বিশপের সঙ্গীত শিক্ষক ছিলেন। খুব ছোটবেলা থেকেই মোৎসার্টের সঙ্গীতের প্রতি বিশেষ আগ্রহ দেখতে পাওয়া যায়। পিতা লিওপোল্ড এজন্য মোৎসার্টকে সঙ্গীত শেখানোর সিদ্ধান্ত নেন। তিনি মাত্র ৫ বছর বয়সেই সুর রচনা করে সবাইকে মুগ্ধ করতে সমর্থ হন। ৭ বছর বয়সে পিতার সঙ্গে সঙ্গীত সফরে বের হন। এ সময়ে তিনি ভিয়েনার রাজপ্রাসাদে সঙ্গীত পরিবেশন করে সম্রাট ও সম্রাজ্ঞীকে মুগ্ধ করেন। ছোট্ট মোৎসার্টের সঙ্গীত শুনে রাজকুমারী মেরি অ্যান্টিওনেট বিশেষভাবে মুগ্ধ হন। শৈশবকালেই তিনি বেহালা, অর্গান ইত্যাদি বাদ্যযন্ত্র বাদনে বিশেষ পারদর্শী হয়ে ওঠেন। ১৩ বছর বয়সে ইতালিতে যান এবং সেখানে প্রায় ২ বছর বিভিন্ন শহরে সঙ্গীত পরিবেশন। ৫৯ তুমি কেমন করে গান করো হে গুণা করেন। এরপর তিনি লন্ডন এবং প্যারিস সফর করেন। লন্ডনে অবস্থানকালে মোৎসার্ট ১০টি সনেট রচনা করেন। তার বেহালা ও অর্গানের সুর মূর্ছনায় দুই দেশের মানুষ বিমোহিত হয়। একবার ইতালিতে সিস্টাইন চ্যাপেলের আধ্যাত্মিক সঙ্গীত পরিবেশন করে রোমের পোপকে তিনি মুগ্ধ করেন। ২৬ বছর বয়সে তার বিয়ে হয়। তার মূল সৃষ্টিগুলো অপেরা, সিম্ফনি, ম্যাশ ও প্রার্থনা নামে পরিচিতি পেয়েছে। মোৎসার্টের ৪০টি সিম্ফনির মধ্যে জুপিটার সিম্ফনি সর্বাপেক্ষা জনপ্রিয়। দি ম্যারেজ অব ফিগারো এবং ডন গিয়েভানি তার সৃষ্ট সেরা অপেরা, তবে ম্যাজিক ফ্রুট-কে বলা হয় শ্রেষ্ঠতম অপেরা। সঙ্গীত জীবনের শেষভাগে রেকায়েম বা মৃত ব্যক্তির আত্মার শান্তির উদ্দেশ্যে তিনি সঙ্গীত রচনা করেন। ইউরোপজুড়ে তার সৃষ্ট সুর সাধারণ মানুষের মনে আলোড়ন তৈরি করে। সেখানে তিনি সারা জীবনের সঙ্গীত সাধনার সফল প্রয়োগ করতে সমর্থ হন, যেটি সারা পৃথিবীর সঙ্গীত পিপাসুর কাছে অমূল্য সম্পদ হয়ে আছে। এটিকে তিনি নিজের শেষকৃত্যের জন্যই রচিত সুর বলে মন্তব্য করেন। তার সৃষ্ট সুরের পরশে মানুষের অন্তরলোকের সুখ দুঃখ জন্ম মৃত্যুর ভাবনাকে ছাপিয়ে মনকে নিয়ে যায় আরেক অতীন্দ্রিয় জগতে। ৫ই ডিসেম্বর ১৭৯১ সালে এই বিখ্যাত সঙ্গীত স্রষ্টা পরলোক গমন করেন। এই পাঠে আমরা যা অনুশীলন করব: প্রথমে আমরা জানব শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে। এরপর আমরা একটা তাল সম্পর্কে জানব এবং হাতে তালি দিয়ে তালের মাত্রাগুলো বুঝব এবং অনুশীলন করব।
শাস্ত্রের নিয়ম মেনে যে সঙ্গীত পরিবেশন করা হয় সেটিকে শাস্ত্রীয় সঙ্গীত বলা হয়। সঙ্গীতের নির্দিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত রীতিনীতি মেনে রাগ রাগিনীর রূপ কণ্ঠ তথা বাদ্যযন্ত্রের মাধ্যমে পরিবেশন করা হয়। সঙ্গীতের এই নিয়ম কানুন বিধিনিষেধ যেখানে বিস্তৃতভাবে আলোচিত হয়েছে তাকে সঙ্গীত শাস্ত্র বলা হয়। এই শাস্ত্রীয় তথা উচ্চাঙ্গ সঙ্গীত বা শুদ্ধ সঙ্গীত নামে পরিচিত। শাস্ত্রীয় সঙ্গীত দুইভাবে পরিবেশিত হয়, কণ্ঠের মাধ্যমে এবং 60-880%